প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ডিকে সরকার বাংলা মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে যাই আজকে আমাদের মূল আলোচনায়। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। খুব ভালোভাবে লক্ষ্য রাখবে, এইখান থেকে কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন খুব আসে এবং এমসিকিউ আসে। তাহলে অনুপমের বন্ধুকে হরিশ, এই হরিশ কোথায় কাজ করে? কানপুরে কাজ করে। কানপুর ভারতের একটা জায়গার নাম, বুঝতে পেরেছো? তাই বলছে আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। কার মন উতলা করিয়া দিল? অনুপমের মন উতলা করিয়া দিল। কেন অনুপমের মন উতলা হলো? একটু পড়লেই আমরা বুঝতে পারবো। আমার মন উতলা করিয়া দিল। অনুপমের মন উতলা কে করে দিয়েছিল? হরিশ করে দিয়েছিল। কেন করে দিয়েছিল? দেখো, বলছে সে বলিল, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। কি এটা? কার উক্তি? হরিশের উক্তি। হরিশ এসে অনুপমের কাছে বলল যে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে। তাহলে এখন বুঝো যে পড়াশোনা শেষ, বুঝতে পেরেছো? পরবর্তীতে আরো বলবে চাকরি নাই বাকরি নাই বা চাকরি করার প্রয়োজনও নাই, যেহেতু অনেক ধন সম্পদ আছে, বুঝতে পেরেছো? দেখো এখন অসম্ভব তার হাতে সময়। তো দেখো এই এজটা একটু অন্যরকম, তাই না বলো? তাহলে এই সময়টা আসলে এরকম বিয়ের কথাবার্তা যখন হবে, যখন তাকে বলা হবে, তখন কিন্তু সে আসলে এই জিনিসগুলো তার অন্তরে কিন্তু আসলে পুলক জাগাবে, এটাই স্বাভাবিক। তাহলে দেখো তার পড়াশোনা শেষ, সে পরিপূর্ণ একজন যুবক, তাই না বলো? তার কোনো দেখো এখন সে বিবাহযোগ্য। এখন এরকম সময় এসে যদি এই বিবাহের কথাবার্তা বলা হয়, পাত্রীর যদি প্রসঙ্গ বলা হয়, পাত্রীর যদি সন্ধান দেওয়া হয়, তাহলে তার মন যে আসলে উতলা হয়ে উঠবে, তার যে একটু সুখ লাগবে, সে যে আনন্দ অনুভব করবে, সে যে পুলকিত হবে, এটাই তো স্বাভাবিক। এবং কি কথা বললো হরিশ? ও হে মেয়ে যদি বলো তবে একটি খাসা মেয়ে আছে। তাহলে দেখো খাসা, এটা কিন্তু দেখো বিদেশি অব্যয়। তোমরা পদ প্রকরণে কিন্তু নবম দশম শ্রেণীতে পড়েছিলে এবং আমার মনে হয় যে বইটা তোমরা ফেলে দাও না এখনো, বা হারিয়ে ফেলেনি, বইটা সংগ্রহে রেখেছো। বইটা কাছে রেখো, খুব খুব কাজে লাগবে পরবর্তী জীবনে এসে, বুঝতে পেরেছো না? ওই নবম দশমের ব্যাকরণটা খুব কাজে লাগে, তাহলে ওইটা একটু কাছে রাখবে। ওইখানে দেখবে যে পদ প্রকরণে এসে যে অব্যয় ছিল, এই অব্যয় উৎস অনুযায়ী 3 ভাগে ভাগ করা ছিল অব্যয়কে, তাই না বলো? এর মধ্যে একটা ছিল তৎসম অব্যয়, অর্থাৎ সংস্কৃত অব্যয়, তাই না? তাহলে ওই যে সুতরাং, নতুবা, বরঞ্চ, তথাপি, তাই না বলো? এগুলা কিন্তু দেখো তৎসম অব্যয়। তারপর এবং, ও, আর, হানা, এগুলা ছিল খাঁটি বাংলা অব্যয়, তাই না বলো? ওই যে আলবত, মায়েরি, খাসা, এগুলা ছিল কিন্তু বিদেশি অব্যয়। জানি না তোমাদের মনে আছে কিনা, বা এখনো বইটাতে দেখে নিতে পারো পরবর্তীতে গিয়া। তাহলে এখানে খাসা, খাসা অর্থ খাঁটি, বুঝতে পেরেছো? তাহলে দেখো খাসা অর্থ কিন্তু খাঁটি যদি আমরা বলি। তাহলে এখানে বললো ওহে মেয়ে যদি বলো তবে একটি খাসা মেয়ে আছে। তার মানে এটা কি? এখানে কিন্তু আসলে কল্যাণীর প্রসঙ্গটা বলা হচ্ছে, একটা পাত্রীর সন্ধান দেওয়া হচ্ছে, যে পাত্রী দেখো আচারে ব্যবহারে, চারিত্রিক বৈশিষ্ট্যে, তার শিক্ষাগত যোগ্যতায়, ঠিক আছে, তার দেখো বংশ গরিমায়, সে কিন্তু আসলেই একজন মার্জিত, রুচিশীল এবং খুব ভালো প্রকৃতির এক মেয়ে। সেই মেয়েরই সংবাদ দেয়া হলো এবং সেই ভালো প্রকৃতি, সেই ভালোটাকে ইঙ্গিত করতেই কিন্তু এখানে দেখো খাসা শব্দটা ব্যবহার করা হলো। তাই বলা হলো যে ওহে মেয়ে যদি বলো তবে একটি খাসা মেয়ে আছে, অর্থাৎ আচারে গুণে, স্বভাবে চরিত্রে, ঠিক আছে, খুব মার্জিত, খুব ভালো এক মেয়ের সন্ধান আমার কাছে আছে। আমি মনে হয় তোমাদের বোঝাতে পেরেছি। তাই বলছে ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। কিছুদিন পূর্বেই এখন অনুপমের কথা বলা হচ্ছে। কিছুদিন পূর্বে এমএ পাশ করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই। উমেদারি মানে তো বুঝতেই পেরেছো, উমেদারি মানে কি? তোষামত করা। অনেক সময় যখন পড়াশোনা শেষ হয় তখন দেখবে যে অনেকেই, আমাদের মধ্যে অনেকেই এই সিবিটিভি তৈরি করে বিভিন্ন জায়গায় গিয়ে, ধরো যারা বিভিন্ন বড় বড় পদে আছে তাদেরকে সিবিটিভি জমা দেওয়া হয়, দিয়ে বলা হয় যে আমার তো পড়াশোনা শেষ হয়েছে, আমার তো রেজাল্ট এরকম, একটা চাকরি বাকরি দরকার, তো আপনি যদি একটু দেখতেন, যদি এরকম কোনো সুযোগ থাকতো, তাহলে এই যে দেখো এই যে ধন্না দেয়া চাকরির জন্য, ঠিক সেই কথাটাকে এখানে বলা হচ্ছে উমেদারি নাই, বুঝতে পেরেছো? তাই বলছে পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই। হ্যাঁ, চাকরি এখনো সে নাই। দেখো নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, যেহেতু তার মামা দেখছে। শিক্ষাও নাই, ইচ্ছাও নাই, যেহেতু সে পাশ করেছে, আর প্রয়োজনও নাই, আর প্রয়োজন হচ্ছে না তার। হ্যাঁ, তার ইচ্ছাও নাই আর পড়াশোনা, ঠিক আছে। থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। যাই হোক, এটা একটু বলি।
তাহলে দেখো তোমরা একটু লক্ষ্য রাখো যে কিছুদিন আগে যে তোমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলে বাবা, ঠিক সেই সময়টার কথা বলো, যে তার কিছু আগ মুহূর্তে কি না ঝামেলা ছিল, তাই না বলো? তুমি স্কুলে যাও, দেখো তোমার একের পর এক পরীক্ষা, মানে পরীক্ষা হচ্ছে। তুমি দেখো প্রাইভেট কোচিং এ যাচ্ছ, একের পর এক পরীক্ষা হচ্ছে, এই যে পড়াশোনা এই সেই, মানে একটা খুব একটা ভজঘট অবস্থা। যখন তুমি এসএসসি পরীক্ষা তোমার শেষ হলো, তখন মনে হয় একটু হাঁপ ছেড়ে বাঁচলে, উফ কি আরাম পেলাম, তাই না বলো? এই আরামটা আবার পরে দেখো কিভাবে কষ্ট হয়েছে, হাড়ে হাড়ে টের পেয়েছো, পরে এবার বলছি। তাহলে দেখো এর যেহেতু পড়াশোনা শেষ, এখন যেহেতু ধনী ঘরের সন্তান, যেহেতু টাকা পয়সার তেমন কোনো অভাব নাই, তাই দেখো এই যে অন্যের কাছে চাকরির জন্য যে ধর্ণা দেওয়া, উমেদারি করা, এগুলা প্রয়োজন নাই। তার শিক্ষা আপাতত দেখো আমাদের তথাকথিত যে সার্টিফিকেট অর্জন, সেই অবস্থায় এমএ পাস করা, সেটা হয়ে গেছে, তাই এদিকে কোনো সমস্যা নাই। এবং দেখো তার বিষয় দেখারও কোনো অসুবিধা নাই, বুঝতে পেরেছে? এখন বিবাহযোগ্য পাত্র, দেখো এখন তো আসলে সেই অবসর সময় কি করবে এরকমই তো ভাববে সব সময়। এবং শেষে একটা কথা বললো, এই কথাটা একটু দেখো, বলছে থাকিবার মধ্যে ভিতরে আছেন মা। ভিতরে আছেন মা মানে কি? আমাকে আদর যত্ন করার জন্য আছে আমার মা, আমার খাবার দাবার, আমাকে দেখভাল করার জন্য আছে আমার মা। এবং দেখো বলছে বাইরে আছেন মামা, তার মানে বাইরের বিষয় আসে সবকিছু দেখছেন মামা। তাহলে আমার এগুলা নিয়ে কোনো টেনশন নাই, বুঝতে পেরেছো? অনুপম তাই বলছে। এমনি তো আর ওরকম মানে ব্যক্তিত্বহীন পুতুল তুল্য হয়নি। তো যাই হোক, তারপরে দেখো বলছে এই অবকাশের মরুভূমির মধ্যে, শব্দটা তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখবে, অবকাশের মরুভূমি। বলছে এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। এই অবকাশের মরুভূমির মধ্যে, তাহলে অবকাশের মরুভূমি, এটা একটু টিকায় দেখে আসো, খুব চমৎকার করে দেয়া আছে, একটু টিকায় দেখে আসো তো বাবা, চলে আসো টিকায়, খুবই সুন্দর করে আসে অনেক সময়। অবকাশের মরুভূমি কি খুব ভালোভাবে একটু লক্ষ্য রাখবে, চলে আসো। ওই জানি এই যে দেখো অবকাশের মরুভূমি বলেছে আনন্দহীন, প্রচুর অবসর বোঝানো হয়েছে। আনন্দহীন, অবসর কিন্তু আনন্দহীন, তাই বলা হচ্ছে অবকাশের মরুভূমি। এই অবকাশটাকে মরুভূমির সঙ্গে তুলনা করা হচ্ছে। এইবার তোমাদের বলি, দেখো তোমাদের কি মন কি এখন একটু চাচ্ছে না যে আসলে সত্যি যদি মানে পরিস্থিতি ভালো থাকতো, তাহলে কলেজ পেতাম, আমরা ভর্তি হতে পারতাম, কলেজে যেতে পারতাম, ক্লাস করতে পারতাম, অনেকদিন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়নি, অনেকদিন তাদের সঙ্গে দেখা হয়নি, কি একটা বিশ্রী একটা অবস্থা, তাই না বলো? অবশ্যই। দেখো তুমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে দিলে, দেওয়ার পরে হাত ছেড়ে বাঁচলে, ওরে বাপরে এখন আপাতত কিছুদিন পড়াশোনা থেকে বাইরে থাকতে পারবো, এখন আরাম করে একটু জীবনটাকে উপভোগ করতে পারবো, এরকম মনে হলো তো? কিন্তু পরে এসে দেখো তোমার রেজাল্ট হচ্ছে না, রেজাল্ট হচ্ছে না, দেখো অনেক, এই যে দেখো 2-3 মাস 4 মাস পার হয়ে গেল, এই সময় এসে আবার দেখো বোরিং লাগছে, তাই না বলো? যে না আর ভাল লাগছে না, ওই ভালো ছিল যদি ওই স্কুলে যেতে পারতাম, দেখো এরকম। যদিও এখন কলেজ, দেখো যদি কলেজে যেতে পারতাম, যদি ভর্তি হতে পারতাম, যদি ক্লাস করতে পারতাম, দেখো বন্ধুদের সাথে যদি আড্ডা দিতে পারতাম, তাই না বলো? এরকম মনে হচ্ছে না? তাহলে দেখো এই যে অবকাশটা এখন, এটা কি কাটতে চাচ্ছে ভালোভাবে? খুব কি ভালো লাগছে? দেখো লাগে না। তাহলে এবার বোঝো, যখন দেখবে যে তোমার অ্যাকচুয়ালি পড়াশোনাটা যখন শেষ হবে, পড়াশোনা শেষের পরে যখন তুমি চাকরি বাকরি করছো না বা চাকরি বাকরি পাচ্ছ না, এই যে দেখো যে ব্যাপক একটা যে অবসর পাচ্ছ, তাই না বলো? এই সময়টা কিন্তু আসলে অনেক সময় কাটতে চায় না, এবং খুব বিরক্তিকর একটা সময়। কিন্তু তুমি বাইরে যাবে, অনেকে জিজ্ঞাসা করে ওই কি করছো এখন তুমি, কোনো চাকরি বাকরি পেলে এই উত্তর দিতে দিতে তোমার খুব বিরক্ত লাগে, এখন ভাল লাগে না যে কি করব, আসলে কি করণীয়, কাজ নাই, বুঝতে পেরেছো? আর ভালো লাগে না, কিন্তু সময়টা কাটতে চাই না। এটাকে বলা হয় অবকাশের মরুভূমি, বুঝতে পেরেছো? তাই দেখো বলছে এই অবকাশের মরুভূমির মধ্যে আমার, লক্ষ্য রাখবে কিন্তু পরীক্ষায় আসে অবকাশের মরুভূমি, এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। নারী রূপের মরীচিকা দেখবে, স্বাভাবিক তো, তাই না বলো? বিবাহযোগ্য পুরুষ, হ্যাঁ একদম, দেখো একদম পরিপূর্ণ যুবক, পড়াশোনা শেষ, এখন তো সে আসলে বিয়ের জন্য প্রস্তুত, এবং এই এজে সে যখন মানে চারিদিকে খালি দেখো, সে তো মানে দেখো কোনেরই অর্থাৎ মেয়েরই তো সে স্বপ্ন দেখবে, তাই না বলো? তাই দেখো বলছে নারী রূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। কার? ওই মেয়ের গোপন কথা। কেউ যদি মেয়ের কথা বলে, চারিদিকে সে যেন খালি মেয়েই দেখে বেড়ায়, বুঝতে পেরেছো? কারণ তার মনে শুধু ওই মেয়েরই জল্পনা কল্পনা, কেননা তার তো এখন বিবাহযোগ্য বয়স হয়েছে, তাই না বলো? এখন সে তার দেখো পাত্রীর খোঁজ করবে, তাই না বলো? এগুলাই দেখবে, শুনবে, এগুলো তো স্বাভাবিক, ঠিক আছে না? তাই চারিদিকে সে শয়নে স্বপনে জাগরণে সবসময় শুধু মেয়েই দেখতেছে, মেয়েই দেখতেছে,
বুঝতে পেরেছো? সে কল্পনা করছে, তাই না? বলো যে যদি তার কাঙ্ক্ষিত কোনো এক মানসিকে সে পায়, এটা স্বাভাবিক। যখন তোমাদের বয়স হবে তখন তোমাদেরও এরকম হবে, এটা স্বাভাবিক। আচ্ছা যাই হোক, কিছু মনে নিও না, বাংলা তো একটু মজা করে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছো যে আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস। কার? ওই মেয়ের। কোন মেয়ে? ওই যে দেখো অনুপম এখানে বললো, ঠিক আছে? এখন বিবাহযোগ্য পুরুষ হলে অবশ্যই, বা বিবাহযোগ্য নারী হলে অবশ্যই সেই সময় কিন্তু পরস্পর পরস্পর দেখো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হবে, এটাই তো স্বাভাবিক। তাই দেখো বলছে আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। আচ্ছা যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। এরপরে বলছে এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে। কথা শেষ হলো না কিন্তু। ঠিক সেই সময় দেখো অনুপম আমার কি বলছে, যখনই হরিশ এটা বলতে লাগলো তখনই অনুপম আমার বলছে আমার শরীর মন, দেখো বলছে বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। দেখো বলছে আমার শরীর মন, কার? অনুপমের শরীর মন তখন কিন্তু আসলে অসম্ভব অসম্ভব পুলকিত হয়ে গেল। এটাই কিন্তু দেখো একটা উপমার মাধ্যমে বলছে। আসলে রবীন্দ্রনাথ তো আসলে পড়া খুবই মজা, এবং সেরকম দেখো বলছে বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো। দেখো যখন বসন্তকাল আসে, যখন বসন্তকাল শুরু হয়, তখন দেখো দক্ষিণ দিক থেকে যখন তাহারই পড়ে মনে কবিতাটা পড়বো, তখন দেখবো খুব চমৎকার। এই যখন বসন্ত শুরু হবে তখন তার লক্ষণ দেওয়া আছে। তো যখন বসন্তকাল শুরু হবে তখন দেখবে দক্ষিণ দিক থেকে একটা কি সুন্দর মৃদু বাতাস প্রবাহিত হবে। দেখো এই যে গাছে গাছে, ঠিক আছে, যে পত্র পল্লব পুষ্পে আসলে চারিদিকে মুখরিত হবে। দেখো গাছে গাছে যে নতুন পাতা গজাবে, এই যে নতুন কিশলয়, তাই না বলো, নতুন পাতা, বুঝতে পেরেছো? এবং বাতাসে দেখো যে দোল খাবে এবং খুব সুমধুর, খুব ভালো লাগবে, খুব চমৎকার একটা পরিবেশ, আবেশের সৃষ্টি করবে, এটাই তো স্বাভাবিক। তো দেখো কি বলছে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের মতো, দেখো বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। অর্থাৎ অনুপমের মন তখন শিহরিত হয়ে উঠলো, আনন্দে পুলকিত হয়ে উঠলো। ওই ঠিক আছে, অর্থাৎ ওই মানে বসন্তে বকুল বনের যে নবপল্লব রাশি, ঠিক আছে, নতুন পাতা গজালে, ঠিক আছে, এই হালকা বাতাসে দোলায়িত হয়, যেমন অনুপমের মনও কিন্তু দোলায়িত হয়ে উঠলো আনন্দে। বুঝতে পেরেছে? হরিশ মানুষটা ছিল রসিক, খুব দরকার। কে রসিক ছিল? হরিশ মানুষটা। হরিশ কেমন প্রকৃতির মানুষ ছিল? রসিক মানুষ ছিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল। আর আমার মন ছিল তৃষার্ত, অর্থাৎ তৃষ্ণার্ত। কার মন ছিল? অনুপমের মন। এখন ব্যাপারটা দেখো, কথার কথা, যে ধরো তোমার বিবাহযোগ্য বয়স হয়েছে, কথার কথা যদি ধরে নেওয়া হয়, তাহলে দেখো ছেলেই হোক আর মেয়েই হোক, যাই হোক না কেন, ধরো পাত্রকে দেখতে গেছে বা পাত্রীকে দেখতে গেছে হয়তো তোমার পরিবার থেকে, তাই না বলো? এখন সাথে মনে করো তোমার এক ছোট ভাই গেছে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি দেখো, যখন তারা ফিরে আসে তখন এখন তুমি তো আর বড়দের জিজ্ঞাসা করতে পারবে না, তখন কিন্তু তোমার ওই ছোট ভাইকে হয়তো বা তোমার ছোট বোনকে তুমি প্রায় প্রায় জিজ্ঞাসা করবে, এই কেমন দেখলি রে, এই কেমন রে, এই কি অবস্থা রে। দেখো এই যে দেখো তুমি প্রায় প্রায় কিন্তু তাকে জিজ্ঞাসা করছো, অর্থাৎ তোমার জানার যে দুনির্বার আকাঙ্ক্ষা বা ইচ্ছা, বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে যখন হরিশ এই মেয়ের কথা বলতেছে, যখন হরিশ বর্ণনা করতেছে, আর অনুপম কিন্তু অ্যাকচুয়ালি গোগ্রাসে যেন গিলতেছে, অর্থাৎ খুব মনোযোগের সহিত এই যে কথাগুলো শুনছে, অর্থাৎ অত্যন্ত কিন্তু আকাঙ্ক্ষিত। কে? অনুপম কিন্তু অত্যন্ত আকাঙ্ক্ষিত। হরিশ মেয়ের বর্ণনা দিচ্ছে আর অনুপম যেন অসম্ভব তৃষ্ণার্ত, যেন সে বারবার পান করছে। বুঝতে পেরেছো? দেখো এরকম ভাবে ভাবতে পারি, অর্থাৎ তার দুনির্বার আকর্ষণ এই কথাগুলো শোনার প্রতি, হরিশের এই বর্ণনাগুলো শোনার প্রতি। বুঝতে পেরেছো? আসলে বিবাহযোগ্য বয়স হলে যে অনুভূতিটা হয় আমাদের অন্তরে, ঠিক সেই কথাটাই কিন্তু এখানে ব্যক্ত করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কার মন তৃষার্ত ছিল? অনুপমের। বুঝতে পেরেছো? আর রসিক কে ছিল? হরিশ। লক্ষ্য রাখবে, আমি হরিশকে বলিলাম একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো। অর্থাৎ আমাকে বলে তো লাভ নাই, আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট তো আমার মামা, তাই মামা যদি অনুমতি না দেয় তাহলে তো আমি কিছু বলতে পারি না। তো ভাই মামার কাছে একবার বলো না কথাটা। বিষয়টা কিন্তু এরকম। তাই বলছে যে একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। কি বলা হলো? হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। তাহলে আসর জমাইতে অদ্বিতীয় কে? আসর জমাইতে অদ্বিতীয় হচ্ছে হরিশ, যার দ্বিতীয়টা পাওয়া যায় না। বুঝতে পেরেছো? দেখবে তোমাদের জীবন পথে চলতে গেলে এমন কিছু বন্ধু বান্ধব পাবে,
যে দেখো তাদের কথাবার্তা শুনতে খুব মজা লাগে এবং তারা খুব সহজেই সবাইকে হাসাতে পারে এবং দেখো যত মন খারাপই থাক না কেন সে ভালো করে দেয় এবং আসলে তারা দেখো সবাইকে নিয়ে কি সুন্দর মজা করে আসলে থাকে এবং তাকে পাইলেও ভালো লাগে এবং তার কথাগুলো শুনতেও ভালো লাগে। এরকম কিন্তু তোমাদের জীবন পথে দেখবে যে অনেক বন্ধু বান্ধবী পাবে। কিন্তু আবার এমন কিছু মানুষ থাকে যে যারা মানে অ্যালার্জি টাইপ, যে তার দূর হয় না কেন, তার কথা শুনলে যেন গা জ্বলে, তাই না বলো? এরকম অনেক প্রকৃতিরই মানুষ আছে পৃথিবীতে। তাহলে হরিশ কিন্তু আসলে অত্যন্ত রসিক মানুষ, অত্যন্ত রস দিয়ে কথাগুলো বর্ণনা করতে পারে এবং মানুষকে অত্যন্ত আনন্দের মধ্যে রাখতে পারে। এই প্রকৃতির মানুষ হচ্ছে হরিশ। এই জন্য বলা হয়েছে হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। বুঝতে পেরেছে? এগুলো পরীক্ষায় আসে, লক্ষ্য রাখবে যে আসর জমাতে অদ্বিতীয়কে হরিশ। তাই সর্বত্রই তাহার খাতির। কার খাতির? হরিশের খাতির। হ্যাঁ, এ জাতীয় মানুষ পেলে কেউ ছাড়তে চায় না, স্বাভাবিক, তাই না বলো? এ জাতীয় মানুষকে তুমি আমি আমরা সবাই পছন্দ করি, তাই না বলো? কারণ সে আশা মানেই দেখো মনে দুঃখ কষ্ট ভুলে যাওয়া, সে আশা মানেই দেখো একটু হাসা আনন্দ করা, সে আশা মানেই দেখো একটু সময়টা ভালো কাটানো। বুঝতে পেরেছো? তাই বলছে তাই সর্বত্রই তাহার খাতির, মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। তার মামাও ছাড়তে চায়। এই জাতীয় মানুষকে আসলে সবাই পছন্দ করে, এই অর্থে বলা হচ্ছে অনুপমের মামা যাই হোক না কেন এই হরিশকে পছন্দ করে। কথাটা তাহার বৈঠকে উঠিল, তার মানে কি এখন তার মামার কাছে অর্থাৎ অনুপমের মামার কাছে কথাটা হরিশ বলল। তাই বলল যে কথাটা তাহার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। প্লিজ আন্ডারলাইন দিস লাইন। বুঝতে পেরেছো? এই অংশটুকু অবশ্যই একটু দাগ দিয়ে রাখো, অনেক সময় পরীক্ষায় আসে যে মেয়ের কাছে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। কার কাছে? মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটা গুরুতর অনুপমের মামার কাছে। কেন? যে আসলে এখানে পাত্রীটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তার বাবা। সে কেমন প্রকৃতির মানুষ, অর্থাৎ সে কেমন দিতে পারবে, হ্যাঁ, আর সে কেমন গোছের মানুষ, আসলে আমার উপর আবার কর্তৃত্ব ফলাবে কিনা। বুঝতে পেরেছো? একদিকে তো যৌতুক নিবে, অন্যদিকে আবার তাকে শাসনও করবে, অর্থাৎ শোষণ এবং শাসন একসঙ্গে করবে কিন্তু। বুঝতে পেরেছো? তাই মেয়ের বাপের খবরটাই তার কাছে কিন্তু আসলে গুরুতর। মেয়ে না, ভালো করে বোঝো, চিন্তা করো। তাই এটা একটু লক্ষ্য রাখবে। বলছে মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি, অর্থাৎ অনুপমের মামা যেমনটা চাই তেমনই। তাহলে অনুপমের মামা কি চেয়েছিল? অনুপমের মামা চেয়েছিল ধনীর কন্যা, কিন্তু তার পছন্দ না, এমন ঘরের মেয়ে তার পছন্দ। দেখো যে আসলে সেই মেয়েকে কিন্তু আসলে সেই মেয়ের উপর কর্তৃত্ব ফলাবে, তাকে শোষণও করবে এবং তার পরিবারকেও শোষণ করবে এবং পক্ষান্তরে কিন্তু অনেক অনেক ধরো যৌতুকও সেখান থেকে নিতে পারবে। তো যেমন চেয়েছিল ঠিক তেমনই আছে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে মিলে গেল। তাই বলছে যে তেমনি এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। এককালে ইহাদের বংশে পাতৃপক্ষের কথা বলা হচ্ছে, কোনে পক্ষের কথা বলা হচ্ছে, কল্যাণীদের কথা বলা হচ্ছে। কি এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। কাদের বংশে? এই কল্যাণীদের বংশে কি ভরা ছিল? লক্ষ্মীর মঙ্গল ঘট। এই যে লক্ষ্মীর মঙ্গল ঘট, এইটা কিন্তু একটু শব্দের অর্থে তোমাদের দেখতে হবে। অবশ্যই তোমরা শব্দের অর্থে একটু দেখে নেবে। বুঝতে পেরেছো? তাহলে লক্ষ্মী কিসের দেবী বলো তো? দেখো হিন্দু রীতি অনুযায়ী ধন সম্পদের দেবী। তার মানে কি? ঐশ্বর্যের দেবীকে লক্ষ্মী। তাহলে লক্ষ্মী ধন সম্পদের দেবী। তার মঙ্গল ঘট মানে কি? তার ধন সম্পদ, তার মানে ঐশ্বর্য। এখানে দেখো এই উপমাটা প্রয়োগ ঘটেছে এই জন্যে যে একসময় এই যে কল্যাণীদের অর্থাৎ কল্যাণীর বাবা যে শম্ভুনাথ, পরবর্তীতে পাবো আমরা, এই শম্ভুনাথ কিন্তু আসলে খুব অভিজাত বংশের একজন মানুষ। একসময় তাদের অনেক ধন সম্পদ ছিল, অনেক ঐশ্বর্যের অধিকারী ছিল। সেই কথাই বলা হচ্ছে যে এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়। এখন কিন্তু আসলে নেই বললেই চলে। একসময় অনেক ঐশ্বর্য ছিল। আমরা আমাদের জীবন পথে দেখেছি অনেক মানুষকে যে একসময় যারা আসলে অনেক দেখো টাকা পয়সার মালিক ছিল, অনেক তাদের জায়গা জমি ছিল, কিন্তু আসলে দেখো কালের গর্ভে কোনো কারণবশত আসলে এগুলো নিঃশেষ হতে হতে প্রায় শেষ হয়ে গেছে, তাই না বলো? তোমরা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনে পড়েছো কিনা? ওনার বাবা কিন্তু জমিদার ছিলেন। বুঝতে পেরেছো? তো আমরা যখন রোকেয়ার জীবনীটা দেখি তো শেষের দিকে এসে ওনার বাবা কিন্তু জমিদারি কমতির দিকে ছিল কিন্তু। বুঝতে পেরেছো? এটা হয় কোনো কারণবশত, হতেই পারে। তাই বলছে এখন তাহা শূন্য বলিলেই হয়, অর্থাৎ এখন কিন্তু সেই বিপুল ধন সম্পদ আর নাই। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। তলায় সামান্য কিছু বাকি আছে তার মানে কি? যারা আসলে অভিজাত বংশের, যারা আসলে অসম্ভব ধনী বংশের মানুষ, তাই না বলো? তো তাদের নাই নাই বললেও যা থাকে খুব কম থাকে না, হ্যাঁ, শেষ হলেও যা থাকে অনেক থাকে। বুঝতে পেরেছো? তাই বলছে যে সামান্য কিছু বাকি আছে।
দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। পশ্চিমে মানে কি? ভারতের পশ্চিম অঞ্চলে। কে? এখানে কল্যাণীর বাবার কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যে দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। কে পশ্চিমে গিয়ে বাস করছে? শম্ভুনাথ, অর্থাৎ কল্যাণীর বাবা। কেন পশ্চিমে গিয়ে বাস করছে? যে দেশে তার বংশমর্যাদা, ঠিক আছে, রক্ষা করে চলা সম্ভব না। এখন আমি বলি, যেমন আমি এই যে শিক্ষকতা করছি একটা প্রতিষ্ঠানে, তাই না বলো? ধরো শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজে, যাই হোক, আমি ধরে নিলাম এখন যে ধরো বেতন টেতন, এমন ধরে নিলাম যে আমার বেতন টেতন নাই, বা আমি ওটা না, আমি ধরে নিলাম একটা এনজিওতে চাকরি করছি। হঠাৎ করে আমার ধরো এই বৈরী পরিস্থিতিতে এসে ধরো চাকরিটা নাই, তাই না বলো? তাহলে আমার কোনো ইনকাম সোর্স নাই, এখন আমার তো কোনো উপায়ও নাই। এখন আমি কথা এই যে যেখানে বসবাস করছি এখানে তো আমাকে সবাই চেনে, বুঝতে পেরেছো? এখন এইখানে দেখো আমি যেভাবে চলতাম, যেই হালে চলতাম, সেই হালে তো আমি এখনো চলতে পারছি না, যেহেতু আমার কোনো ইনকাম নাই। তাহলে কি করব? এখানে যেহেতু পারছি না, তাহলে আমি যদি আমাকে নিজেকে চালানোর খাতিরে, ধরো কথার কথা, আমি যদি একটা রিক্সা নিয়ে বের হই, তাহলে তুমি দেখলে বলবে, ও মা দেখ না, অমুক কলেজের টিচার না রিক্সা চালাচ্ছে, দেখ দেখ কি অবস্থা, বলবে কিন্তু, তাই না বলো? কিন্তু দেখো আমি এখানে না থেকে কথার কথা আমি চলে গেলাম হয়তো চিটাগাং বা চলে গেলাম সিলেট, দেখো ওই অঞ্চলে তো আমাকে কেউ চেনে না, আমি কি করি না করি কেউ জানে না। তাহলে ওইখানে যদি আমি ওইগুলা চালাই, বা আমি যদিও তা না, আমি ভেবে নাও যদি এগুলা এভাবে চলি, তাহলে কিন্তু দেখো কেউ বলার নাই, কেননা আমাকে কেউ চেনে না। তাহলে দেখো এই যে যেহেতু তারা অভিজাত বংশের ছিল, যেহেতু তারা অত্যন্ত ধনী বংশের ছিল একটা সময়, শম্ভুনাথ, তাই না বলো? তো এই যে এখন যে এগুলা নিঃশেষের পথে একেবারে প্রায় শূন্যই হয়ে গেছে, তো এখন তো আসলে তারা যেভাবে চলতো, যেইখানে থাকতো সেইখানে আসলে সেই তো আসলে মানে সেই আভিজাত্য তো আর বজায় রাখতে পারছে না। তাই কোনোভাবে সাধারণ গৃহস্থের মতো কিন্তু সে জীবনযাপন করার জন্যই সাধারণত সে ভারতের পশ্চিমাঞ্চলে গিয়ে সে বসবাস করছে, কেননা ওইখানে তাকে কেউ চেনে না, তাই তার মতো করে সে চলতে পারবে ওখানে। তাই কেউ কখনো কোনো কথা বলতে পারবে না, কটু কথা বলতে পারবে না। কারণটা হচ্ছে এইটাই, লক্ষ্য রাখবে কিন্তু এগুলা। তাই বলছে ইনি পশ্চিমে গিয়ে বাস করিতেছেন। তাহলে পশ্চিমে টিকাই একটু দেখে নেবে, সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর নাই, সুতরাং তাহারই পশ্চাতে, অর্থাৎ এই মেয়েরই জন্যে, ঠিক আছে, সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি, অর্থাৎ যা কিছু আছে, এখনো যা কিছু ধন সম্পদ আছে, ঠিক আছে, লক্ষ্মীর ঘরটি একেবারে উপুর করিয়া দিতে দ্বিধা হইবে না। অর্থাৎ সম্পূর্ণ উপুর করে দেওয়া মানে কি? ঘর, বুঝতে পেরেছো? এখন ঘরটা উপুর করা মানে কি? তার ভিতরে যা আছে সবই পড়ে যাবে। এগুলো তো আক্ষরিক। অন্তর্নিহিত অর্থ কি? অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে যেহেতু শম্ভুনাথের একমাত্র মেয়ে, বুঝতে পেরেছো, তাই তার যেহেতু আর কোনো সন্তান সন্ততি নাই, আর কেউ নাই তার, তাই তার যা কিছু আছে এই সব কিছুই সে মেয়ের জন্য উজাড় করে দিতে পারবে, বুঝতে পেরেছো? তাই বলছে ইহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপুর করিয়া দিতে দ্বিধা হইবে না, অর্থাৎ সবকিছু দিয়ে দিতে দ্বিধা হবে না। তো এক মানে দেখো তোমরা যারা বাবা মার একমাত্র সন্তান, আর কোনো ভাই বোন নাই মনে করো, যদি এরকম হয়ে থাকো, তাহলে তোমার বাবা মার যা কিছু আছে, তাই না বলো, এখন তোমার যার সঙ্গে বিয়ে হোক না কেন, দেখো সবকিছু কিন্তু তাই মানে সেই পেয়ে যাবে, তাই না বলো? ঠিক এই অর্থেই কিন্তু এখানে বলা হচ্ছে। আমার মনে হয় তোমরা বুঝেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং বাংলা বন্ধু স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবে, কেননা এর পরবর্তী ক্লাসগুলো সবার আগে তুমি পেতে অবশ্যই বাংলা বন্ধু স্যার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ।